প্রতিটা রাতে আসতো পুরুষেরা। কোনো বিরতি ছিল না, সারা রাত চলতো আনন্দ ফুর্তি, আর আমার ওপর পশুর মতো অত্যাচার। কিন্তু কোনো প্রতিবাদ করতে আমি পারতাম না। আমার মাথায় থাকতো আমার সন্তানকে দুমুঠো অন্ন দিতে হবে। নমস্কার বন্ধুরা, মন ছুঁয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অডিও স্টোরি। আমি মিতা, বয়স আমার 32, কিন্তু আমার জীবনের অধ্যায়টা আজ বলবো, যেটা শুরু হয়েছিল 21 বছর বয়সে। আমার বিয়ে হয়েছিল খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবার। স্বামী রাজু প্রথম খুব ভালো মানুষ রূপ নিয়েছিল আমার কাছে। বিয়ের পরেও 6 মাস স্বপ্নের মতো কেটেছিল। আমি ভাবতাম আমার জীবনটা হয়তো সত্যি খুব সুন্দর, কোনো কর্মের ভালো ফল। কিন্তু চেনা এতটা সহজ নয় মানুষকে। বিয়ের 1 বছর পর থেকেই রাজুর বদলানো শুরু হলো। কাজকর্মে মন নেই, রাত করে বাড়ি ফেরে, ফোন লুকিয়ে লুকিয়ে কথা বলে। আমি কিছু জিজ্ঞাসা করলেই কেমন একটা বিরক্ত ভাব, প্রায় মারতে আসার মতো। একদিন শুনলাম ও ব্যবসায় অনেক টাকা লস করেছে। তারপর থেকে ওর আচরণ আরও খারাপ হতে লাগলো। আমাকে বারবার বলতো, তুই কিছুই বুঝিস না, সংসার চালাতে যে কত কষ্ট। আমি চুপ করে থাকতাম, কারণ তখন আমার 8 বছরের একটা ছেলে। ওর মুখের দিকে তাকিয়ে আমি সব সহ্য করতাম। এক রাতে রাজু আমাকে বলল, কালকে তোকে আমার এক বন্ধুর বাড়িতে নিয়ে যাব, কিছুদিন থাকবি। আমি অবাক হলাম, বললাম, কেন? আমি যাব কেন? তুমি যাও, তুমি তোমার বন্ধুর বাড়ি গিয়ে কদিন থেকে এসো, মনটা ভালো লাগবে। সে চিৎকার করে বলল, আমি যা বলছি সেটাই হবে। পরদিন আমাকে একটা অচেনা বাড়িতে নিয়ে যাওয়া হলো। বড় দোতলা বাড়ি। ভিতরে ঢুকতেই একটা কেমন অস্বস্তি লাগছিল। রাজু বাইরে গিয়ে ওই লোকটার সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর হঠাৎ করে তাকিয়ে আমার দিকে বলল, তুই এখানে থাকবি কিছুদিন। কিন্তু লোকটাকে আমি আদৌ চিনি না। বলছে বন্ধু, কিন্তু কোনো একদিন তো দেখব, কিন্তু সেটা তো আদৌ আগে দেখিনি। আমি বললাম, তুমি কি বলছো? আমি তোমার স্ত্রী, আমি তোমাদের ছেড়ে, সংসার ছেড়ে এখানে থাকবো? সে ঠান্ডা গলায় বলল, আমার অনেক ঋণ আছে, তোর জন্যই সব করেছি, কিছুদিন থাক, সব ঠিক হয়ে যাবে। আর খুব দ্রুত বুঝতে পারলাম আমাকে টাকার বিনিময়ে কোথাও দেওয়া হচ্ছে। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু একটা জিনিস আমাকে শক্ত রেখেছিল, শুধু একটাই জিনিস, সেটা হলো আমার ছেলে। আমি ঠিক করলাম আমি বাঁচব, শুধু আমার সন্তানের জন্য বাঁচব। 2 মাস আমি নরক যন্ত্রণা সহ্য করলাম। আমার ওপর পশুর মতো অত্যাচার হতো। এক এক দিন এক এক ধরনের মানুষ আমার ওপর অত্যাচার করতো। টাকার বিনিময়ে আমাকে মুখ বুজে সহ্য করতে হতো, কারণ আমি দেখতাম আমার স্বামী সপ্তাহ গেলে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে। আমার ছোট 8 বছরের ছেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো তার বাবার দিকে, যদি ওকে আদর করে ডাকে। কিন্তু আমার স্বামী একবারের জন্য আমার আর আমার সন্তানের দিকে তাকাতো না। পাছে আমরা দাবি করি আমাদের এখান থেকে নিয়ে চলো, সে টাকার বিনিময়ে আমাদের বিক্রি করে দিয়েছিল। তবে ওরা আমাকে, আমার সন্তানকে দুবেলা পেট ভর্তি খাবার আর
পরার মতো জামা কাপড় দিত, যেটা আমি আমার স্বামীর ঘরে আর আমার সন্তান তার বাবার কাছ থেকে পাইনি। তবে এই নরক যন্ত্রণাও আমি সহ্য করতে পারছিলাম না। ভাবছিলাম কিভাবে সৎ পথে আমি আমার সন্তানকে দুবেলা দুমুঠো খাবার জোগাড় দেব আর শান্তিতে জীবন কাটাবো। মাস দুয়েক পর আমি সুযোগ পেলাম। একদিন বাড়ির মালিক বাইরে গেছিল। আমি গেটের দারোয়ানকে অনেক বললাম, অনেক অনুরোধ করলাম, কাঁদতে কাঁদতে বললাম, আমাকে আমার সন্তানকে বাঁচতে দাও, আমাকে জোর করে এখানে রাখা হয়েছে। ভাগ্যক্রমে দারোয়ান মানুষটা খুবই ভালো ছিল। সে স্থানীয় থানায় খবর দিল, পুলিশ এলো, আমাকে উদ্ধার করলো। আমি থানায় সব বললাম, রাজুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। আমার নিজের পরিবার প্রথমে আমায় বিশ্বাস করেনি। সমাজ তো আরও অনেক বেশি প্রশ্ন তুলেছিল। মেয়েটা নিশ্চয়ই খারাপ ছিল, স্বামীকে এমন করে বিক্রি করতে পারে। এই কথাগুলো আমাকে ভেতর থেকে মেরে ফেলেছিল। আরও বলেছিল নিজেই হয়তো চলে গেছে, স্বামীকে ভালো লাগছিল না। কিন্তু আমি হার মানিনি। আমি কাজ খুঁজতে শুরু করলাম। অনেক কাজ আসছিল, কিন্তু ওই যে ভয় যে কোথায় আবার কোনো খারাপ কাজে নিযুক্ত হয়ে যাব না তো। কিন্তু শেষমেশ একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ পেলাম। দিনে 10 ঘন্টার কাজ, রাতে ছেলের পড়াশুনো দেখানো। ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শিখলাম। আর নরপশুদের সাথে কিভাবে লড়াই করতে হয় সেটা তো অনেক আগেই শিখে গেছিলাম। আজ আমার ছেলে ক্লাস 8-এ পড়ে। ও জানে ওর মা কত লড়াই করে তাকে বড় করেছে। রাজু এখন জেলে, আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। কখনো কখনো রাতে একা বসে কাঁদি, কিন্তু সেই কান্না আর দুর্বলতার কান্না নয়, সেই কান্না শক্তির কান্না। আমি আজও বেঁচে আছি, কারণ আমি হার মানিনি, কোনোদিনও হার মানবও না। যদি কোনো নারী এই গল্প শুনে থাকেন, মনে রাখবেন আপনি দুর্বল নন, আপনি কারোর সম্পত্তিও নন, আপনি একজন মানুষ। ধন্যবাদ বন্ধুরা এই অডিও স্টোরিটা শোনার জন্য। আর হ্যাঁ, যদি অডিও স্টোরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো অডিও স্টোরি নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।